নম্বর পাওয়াটা শেষ কথা না, যেটা প্রথম যিনি বললেন ছাত্রছাত্রীদের মধ্যে, বাকিরাও তাই বলেছেন। এবং এখন যে পদ্ধতিতে মানে পরীক্ষা হচ্ছে, পড়াশোনা হচ্ছে আমি বলবো না, পড়াশোনা কি হয় হয় না সেটা আমি প্রতিদিনই নিজেই চাক্ষুষ করছি। সরকার থেকে যে কোয়ার্টারটিতে আমাকে থাকতে দেওয়া হয়েছে, তার পাশের যে স্কুলটি, এটা হচ্ছে ত্রিপুরার 1 নম্বর স্কুল। এই স্কুল থেকে পাবলিক এক্সামিনেশনে মাধ্যমিক দ্বাদশে 1 থেকে 10 যারা হয়, তাদের অন্তত 2-3 এই স্কুল থেকে থাকে। পড়াশোনাটা কোথায়? তাদের তো টেবিল চাপড়ানো আর বাজনার শব্দতে আমাদের সকালবেলা ঘুম ভাঙে। এটা হতে পারে আমার একটু এখন উঠতে ঘুম থেকে একটু দেরি হয়, 6:30 বেজে যায়, আগে হয়তো আমি 5টায় উঠতাম। কিন্তু মা বাবারা যেন রেহাই পায় 6টার মধ্যে তাদেরকে স্কুলে ঢুকিয়ে দিতে পারলে। কিন্তু সেই মা বাবারা খবর রাখছেন না স্কুলটাতে কি হচ্ছে। রোল কল হচ্ছে 8টা, 8:30, 9টায়। আমি তো বাড়িতে বসে সবটা শুনছি। বাচ্চাদের কি দোষ? মা বাবারা অপেক্ষা করেন বাড়ির দরজায়, স্কুলের দরজায়, 10টা, 10:30 পর্যন্ত কোনো মতে তাদেরকে রাখে, ছেড়ে দেয়। তারাই আবার তাদেরকে হাত ধরে অথবা তাদের স্কুটারে অথবা অটো রিক্সায় করে তাদের নিয়ে যাচ্ছেন। আমি জানি না বাচ্চাদেরকে মা বাবারা জিজ্ঞেস করেন কিনা, আজকে তোমাদের কি পড়ানো হয়েছে? হোয়াট ইজ গোয়িং অন? এবং এটা শিশু বিহার স্কুলের অভিজ্ঞতা না, ব্যতিক্রমী কিছু স্কুল মানে হাতে গোনা বাদ দিলে পর সারা ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেটার জন্য একসময় গর্বে আমাদের বুক ভরে যেত। আমরা তো সাক্ষরতা অনেক পেছনে ছিলাম। সেই ত্রিপুরা সাক্ষরতা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থান দখল করেছে। এখন তো সাক্ষরতার কর্মসূচিই নাই, পত্রপত্রিকা অন্তত আমার চোখে পড়ে না। মন্ত্রীদের কাউকে, অন্তত শিক্ষামন্ত্রীকে, তিনি তো আমাদের মুখ্যমন্ত্রীও বটে, তাকেও আমি বলতে শুনি না। এবং তার বাড়ি থেকে এই স্কুলটা, আমি শিশু বিহারের কথা বলছি, কত দূরত্ব হবে? 150 মিটার। আমি এই সময়ের মধ্যে, তিনি 3 বছর হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি নিজেই তার এই সংবাদ উঠেছে, আমি একদিন দেখিনি মুখ্যমন্ত্রী স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অথবা আমন্ত্রিত হয়ে এই স্কুলে এসে ঘুরে ফিরে দেখবার চেষ্টা করছেন। আমি এটা বলছি, এটা ব্যক্তিগতভাবে তাকে ছোটোখাটো করার জন্য না, আমার অনুভবের কথাগুলি বলছি। পড়াশোনাটা কোথায় হচ্ছে? মাস্টারমশাই নেই। 13 থেকে 14,000 শিক্ষকের পদ শূন্য পড়ে আছে। একজন মাস্টারমশাই 2টা স্কুলে 2টা ক্লাসে তিনি রোল কল করেন। ক্লাস তো হয়ই না। শিশু বিহারে যদি ঠিকমতো ক্লাস না হয়, তাহলে বাকি স্কুলগুলোতে কী করে ক্লাস হবে? কতটা ভালো হতে পারে এটা তো বুঝতে অসুবিধা হয় না। বেসরকারি অক্সিলিয়ামে যারা পড়াশোনা করেন, তারা যে নম্বর জোগাড় করেছেন 94-97%, দ্যাটস এ ডিফারেন্ট পয়েন্ট। কিন্তু এই যে নম্বর তারা জোগাড় করলেন, আমি তো নিশ্চিত এটা স্কুলের পড়াশোনার উপর ভিত্তি করে না। মা বাবারা স্কুলের পড়াশোনার উপর আস্থাই রাখতে পারেননি, এর চাইতে অনেক বেশি খরচ করে বাইরে 2জন, 3জন, 4জন, 5জন মাস্টারমশাইকে কাজে লাগিয়ে এই ছেলে মেয়েদের তাদেরকে এই নম্বর জোগাড়ে সাহায্য করতে হয়। এবং এটা করতে গিয়ে তারা পৃথিবীর আর সমস্ত কিছু থেকে নিজেরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গান না, বাজনা না, নাচ না, নাটক না, বেড়ানো না, বন্ধু না, খেলাধুলা না। আরে গাছে উঠো না, উঠতে গিয়ে হাত পা ছুটবে, ডাল ভেঙে পড়ে যাবে, হাতটা ভাঙবে, ব্যান্ডেজ লাগাবে, হাসপাতালে 2 দিন থাকবে। হোয়াট ইজ দ্যাট? এটা বাদ দিয়ে কী করে জীবনটা জীবন হবে? কোথায় হচ্ছে এগুলো? মা বাবাও চাইছেন পড়ো পড়ো পড়ো, আরও নম্বর জোগাড় করো। কী হবে এই নম্বরটা দিয়ে? ডাক্তারের অভাব আছে, ইঞ্জিনিয়ারের অভাব আছে। আমরা তো মানুষ চাই, একটা রিয়েল হিউম্যান বিং চাই আমরা। এই পৃথিবীর প্রকৃতির সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। সেই মানুষটা যদি মানুষের মতো না হয়, আকৃতিতে মানুষ হলে তো চলবে না। কাজে আমি তাদের উদ্দেশ্য বলবো,
বাকিরা যারা ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে মা বাবাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ভ্যালুজ ইনকালকেট করতে হবে এদের মধ্যে। নম্বর পাও ভালো, নিজে পড়ে নম্বর জোগাড় করবে, অন্যের খাতা দেখে লিখবে না। যদি জবাব দিতেই না পারো, দরকার কি, যতটা পারলে লিখে খাতা জমা দিয়ে বেরিয়ে আসো। এই সততা নিষ্ঠা নিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই জায়গায় কোনো রকম দ্বিচারিতা অথবা কম্প্রোমাইজের সুযোগ নেই। দেশের ডিফারেন্ট বলেন, কিন্তু পত্রপত্রিকা পড়লে পরে কী দেখা যাচ্ছে, এই যে আমাদের আগরতলা শহরে কতগুলি বেসরকারি উদ্যোগে বয়স্কদের থাকবার জায়গা করা হয়েছে। সরকার থাকার সুবাদে এরকম 3-4টা এই প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে। যখন কথা বলছি, ইনমেন্স জায়গা, তারা কেউ বলছেন ছেলে ডাক্তার, কেউ বলছেন ছেলে ইঞ্জিনিয়ার, কেউ বলছেন ছেলে অধ্যাপক, কেউ বলছেন আরও অন্যান্য বিষয়। কিন্তু তাদেরকে আমার জিজ্ঞাসা করার সাহস হয়নি এত কিছুর পরে কেন আপনারা এখানে আসলেন, এবং তারা যে এগুলো বলছেন শখেদে বলছেন। তাহলে এটা কি হচ্ছে? এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে গেলে পর আমাদের ছেলে মেয়েদের শুধু কি নম্বরের প্রতিযোগিতায় আমরা আটকে দেব? কি হলো, 2, 4, 5 নম্বর যদি কমও পায়, পাশে তো কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে না। তা চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য, একটা সংহতি, একটা উচ্চ ভাবনা, এটা সৃষ্টি করতে যদি না পারি, তাহলে শিক্ষার মানেটা কি? রবীন্দ্রনাথ শিক্ষা সম্পর্কে কি বলে গেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা সম্পর্কে কি বলে গেছেন? আমি লক্ষ্য করছিলাম এই অনুষ্ঠানটা যিনি পরিচালনা করছেন, তিনি আমাদের দেশের বাইরের যারা বিদগ্ধজন, তাদের নাম উল্লেখ করে করে তাদের শিক্ষা সম্পর্কে বলে যাওয়ার কথা বলছেন। আমি অত কিছু পড়াশোনার সুযোগ পাইনি, আমি রবীন্দ্রনাথই বলছি, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই বলছি। হোয়াট দে হ্যাভ সেড, কি বলেছেন তারা? শিক্ষার তো মূল বিষয়বস্তু মানুষটাকে মানুষ হতে সাহায্য করা, সততা নিষ্ঠা নিয়ে তাকে গড়ে উঠতে সাহায্য করা, আত্মকেন্দ্রিক যে ভাবনা তার থেকে মুক্ত হতে সাহায্য করা। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি আমার জন্য, তাহলে এটা কিসের শিক্ষা হলো? এই যে আমি সবার জন্য, আমি দেশের জন্য, আমি সমাজের জন্য যে বলবার চেষ্টা করেছে আরো দুজন, এ তো বললে হবে না। তো উপলব্ধির মধ্যে গভীরভাবে তার চিন্তা চেতনায় রন্ধ্রে রন্ধ্রে এটাকে নিয়ে যেতে গেলে পরে বাড়িতে মা বাবাকে ভূমিকা নিতে হবে। এবং স্কুলে, আমি কলেজের কথা বলছি না, স্কুলের কথা বলছি। প্রাইমারি স্টেজ থেকে যে মাস্টারমশাইরা পড়ান, তারা প্র্যাকটিক্যালি কাঁচা মাটিকে প্রথম পুতুলে তৈরি করেন, তারপর মূর্তি বানান। সবচেয়ে গুরু দায়িত্ব তারা পালন করছে। বাড়িতে মা বাবা যে দায়িত্ব পালন করতে পারেন না, অসম্পূর্ণ কাজটা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা সেটা পরিপূর্ণ করে এদেরকে গড়ে তুলবার চেষ্টা করছেন। সেই শিক্ষকদেরই তো আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাজ্যে মর্যাদা নেই। আমি দেখছিলাম পত্রিকা, গত 1 মাসের মধ্যে শান্তির বাজারে তিনজন মাস্টারমশাই আক্রান্ত হয়েছেন। তারা কারা? এই লুমফ্যানরা কারা? তারা তো একটা দল বিলং করেন। পত্রিকায় উঠেছে। এ শুধু দেশের কথার সংবাদ না, কোথায়? আমি তন্ন তন্ন করে দেখবার চেষ্টা করেছি। এই ঘটনার প্রতিবাদে মন্ত্রিসভার তরফ থেকে শিক্ষা দপ্তরের মন্ত্রী অথবা শিক্ষা দপ্তরের যিনি ডাইরেক্টর, কোনো মন্তব্যই নাই। তাহলে কারা উৎসাহিত হচ্ছেন? তাহলে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে যে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে, এইরকম প্রতিকূল পরিবেশের মধ্যে এরা যে নম্বর পেয়ে এই সাফল্য দেখিয়েছেন, এটা অসাধারণ কৃতিত্ব তাদের। কিন্তু এর সঙ্গে সঙ্গে যেটা বলবো, যেটা দিয়ে আমি শুরু করার চেষ্টা করেছি, এই নম্বরের মাধ্যমে কৃতিত্ব অর্জন করলে চলবে না, মানুষ হতে হবে। মানুষ হওয়ার মূল প্রশ্নটা কি? বিপন্ন মানুষ, সমস্যা পীড়িত মানুষ, সাহায্য প্রার্থী, নিজের সমস্যা নিজে সমাধান করতে পারেন না, জাত না, ধর্ম না, বর্ণ না, সম্প্রদায় না। আমি তো যদি ফিল করি যে না, হি অর শি ডিজার্ভস হেল্প, রিয়েলি তাকে সাহায্য করা দরকার। আমার তোমার সামর্থ্যের ভিত্তিতে তার পাশে দাঁড়িয়ে অনেক সময়
কিছু বস্তু দিয়ে সাহায্য করা একরকম সাহায্য, অনেক সময় বস্তু ব্যতিরেকে সমস্যা পীড়িত মানুষটাকে পরামর্শ দিয়েও সঠিক পথের দিশা দেখাতে যে কাজটা, এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না, এটা কম সাহায্য না। কাজেই এই সব দিক থেকে বিচারটাকে বিবেচনার মধ্যে রেখে কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে। যাদের সামর্থ্য আছে তাদের নিয়ে আমাদের ভাবনার তো কোনো দরকার নাই। যাদের সামর্থ্য নাই, নির্ভরশীল, এদের পাশে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে কি করে হবে? আমরা সৎ হব, স্বচ্ছ হব, নিষ্কলুষ হব এবং সঙ্গে সঙ্গে দেশকে ভালোবাসব, দেশের মানুষকে ভালোবাসবো, ধর্ম না, বর্ণ না, সম্প্রদায় না, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার রাজ্যকে বাদ দিয়ে তো দেশ না। রাজ্যের অগ্রগতি দেশের অগ্রগতি, রাজ্য দেশের অগ্রগতি সমৃদ্ধির জন্য ভাববো, চিন্তা করব, সচেতনভাবে গঠনমূলক পরামর্শ দেওয়ার মধ্য দিয়ে যাদের এই কাজগুলি করার কথা তাদের দৃষ্টিতে আমরা আমাদের অবস্থান থেকে আমরা আনবার চেষ্টা করব। এই যে কাজগুলো, এই সবগুলোকে একসাথে করলেই তো একজন যথার্থ হিউম্যান বিং, যথার্থ মানুষ হিসাবে একজনকে গড়ে উঠতে সাহায্য করে। আমি তো এই কথা বলবো না যে সবাইকে বিপ্লবী হতে হবে, সবাইকে কোনো না কোনো রাজনীতি করতে হবে, সবাইকে কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য হতে হবে, এটা সম্ভব না। আমরা এই প্রত্যাশা যদি করি এটা অবাস্তব চিন্তা হবে। হ্যাঁ, তার মধ্যে ব্যতিক্রমী কিছু হয়তো বেরিয়ে আসবে। এর বাইরে যারা, তারা কেউ আইএস হবেন, কেউ আইপিএস হবেন, কেউ আইএফএস হবেন, কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন, কেউ আর্থিক কারণে মাঝারি পর্যন্ত শিক্ষা নিতে পারলেন, আকাঙ্ক্ষা থাকলো, যোগ্যতা থাকলো, জ্ঞানের গভীরতা থাকলো, আর্থিক দৈন্যতার কারণে পৌঁছতে পারলেন না। এই সমস্ত অংশের মানুষ আমাদের তো এই সামগ্রিক এই যে চিন্তা, এই চিন্তায় যাতে আমরা নিজেরা উদ্দীপিত হতে পারি, ছোট থেকে আমাদের ঘরের ছেলে মেয়েদের যদি এই চেতনায় আমরা উদ্ভাসিত করতে না পারি, তাহলে কি করে তারা বড় হয়ে বিভিন্ন জায়গায় দায়িত্ববৃত হয়ে এই কাজগুলি তারা সম্পাদন করবেন, তাদের কাছে যেটা আমাদের চাহিদা, যেটা আমাদের দাবি, যেটা আমাদের প্রত্যাশা। এটা যদি না হয় তাহলে এই নম্বরের কোনো অর্থ নাই। আমি তাদের পাওয়া নম্বর, এটাকে কিন্তু আমি খাটো করে দেখছি না। আমি জীবনে এত নম্বর পাইনি, পরিষ্কার বলছি। আমি বিশ্বাসে আমি করতে পারি না 100-র মধ্যে কী করে 96, 97, 98 নম্বর পাওয়া যায়। এটি জাস্ট মানে আমার কাছে মনে হচ্ছে নেক্সট টু ইম্পসিবল। বাট দে হ্যাভ আর্নড ইট, কাজে ক্রেডিট মাস্ট গো টু দেম। আমি বলেছি কি পরিবেশে তারা এই জায়গাটায় গেছে, কাজে সেদিক থেকে যেটা আবেদন থাকবে। আমি শুধু এদেরকে উদ্দেশ্য করে বলছি ঘটনা তা না, বিশেষ করে আমি বলছি অভিভাবকদের উদ্দেশ্য করে। মাস্টারমশাই তো আজকে এখানে থাকার কথা না, একজন আছেন, হ্যাঁ, সে একাধারে শিক্ষক, সাহিত্যিক, হ্যাঁ, দেশের কোথার কাজের সাথে যুক্ত, কতক্ষণ বাড়িতে সময় দেয় আমি জানি না। এরকম ব্যতিক্রম 1-2জন শিক্ষক থাকলেও থাকতে পারে, তাদেরকেও কিন্তু উদ্যোগ নেওয়া দরকার। এইরকম একটা পরিমণ্ডল কিন্তু আমরা তৈরি করেছিলাম, এটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা কাউন্টার অফেন্সিভ তো নিতে হবে। শুধু দেখব, শুধু এই 4 দেওয়ালের মধ্যে বসে বসে সমালোচনা করব, কিন্তু এর থেকে বেরোবার জন্য সক্রিয় কোনো ভূমিকা নেব না, তাহলে তো হবে না। একটা অংশকে তো ভূমিকা নিতে হবে। কাজে এই জায়গাটা যাওয়া দরকার। সেই দিক থেকে আমার মনে হয়েছে নিছক এরা নম্বর পেয়েছে, তাদেরকে অভিনন্দিত করলাম, মাথায় হাত বুলালাম, হাতে তাদের স্মারক তুলে দিলাম, হ্যাঁ, আরও যাতে বেশি নম্বর পেয়ে পাস করতে পারে এই যে প্রত্যাশাই ব্যক্ত করলাম, তাহলে বোধহয় এখানে আসা, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এটা যথার্থতা বলে কিছু থাকবে না। সেদিক থেকে আমার মনে হয়েছে এই কথাগুলো এখানে বলা দরকার। আমি বিশ্বাস করি এরা নিশ্চয়ই আমাকে ভুল বুঝবে না, তাদের মা বাবারও নিশ্চয়ই ভুল বুঝবে না, কিন্তু যেগুলো বলার চেষ্টা হলো উপলব্ধি করার জন্যে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে, মা বাবাদের দৃষ্টি আকর্ষণ করে, বাকি অভিভাবক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।